সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জুলাই শহীদদের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে কয়েকটি দল। নির্বাচন পেছাতে এবং বানচাল করে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। গণতন্ত্রের উত্তরণে ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে বলেও মনে করেন দলটির শীর্ষ নেতারা। অন্যদিকে সামনে আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকতে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নেতারা বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন গণ অভ্যুত্থানকারীদের মৃত্যু পরোয়ানার শামিল। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কিসের ফাঁদ, কে ফাঁদ পাচ্ছে, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, হামলায় দমে না যাওয়ার হুঁশিয়ারি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মাঝে বাড়ছে দূরত্ব, ঐক্য নষ্ট হলে আসতে পারে নতুন সংকট, ঝুলে যেতে পারে গণতন্ত্রে ফেরা, মানছেন রাজনীতিকরাও। ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 850 জনকে আসামি করে মামলা, গ্রেফতার বেড়ে 1.5 শতাধিক। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যু, শনিবার ভোর 6টা পর্যন্ত কারফিউ বহাল। এবং ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, বাংলাদেশের সঙ্গে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই, ভূমিকা রাখবে মানবাধিকার রক্ষায়। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি কিসের ফাঁদ, কে ফাঁদ পাচ্ছে। গোলাম মাওলা রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? গত কয়েকদিন ধরেই আলোচনায় গোপালগঞ্জ, এবং গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে গতকালকে বিএনপির মহাসচিব টিএসসিতে একটি ছাত্রদলের অনুষ্ঠানে বলেছেন, তার বক্তব্য যদি আমি একটু কোট করি, তিনি বলেছেন যে এরা ফাঁদ পাচ্ছে, আমাদের উস্কানি দিচ্ছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, সংঘাত করি, এমন অবস্থা তৈরি করি যেন গণতন্ত্র উত্তরণটা ব্যাহত হয়, এই ফাঁদে পা দেব না। এখন স্বভাবতই প্রশ্ন উঠছে যে কিসের ফাঁদ, এই ফাঁদটা আসলে কে পাচ্ছে? প্রথমত বিএনপির মহাসচিব যে কথাটি বলেছেন, সেই কথাটি যদি উনি 2 দিন আগে বলতেন বা অনুধাবন করতেন তাহলে বিএনপির উপকার হতো। মূল ব্যাপারটা হলো যে রাজনীতির পাদপীঠে একেবারে নির্মম সত্য, আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই, এবং যারা আমরা মাঠে আছি তাদেরকে শতভাগ নিশ্চিত হতে হবে। যদি ইতিহাস একেবারে স্বয়ং আল্লাহ যে কাজটা কোনোদিন করেননি, পৃথিবীতে কখনোই ঘটেনি, এ দলটি আবার খুব রাতারাতি 2-4-5 বছরে ঘুরে দাঁড়াবে, ফিরে আসবে, এই জিনিসটি একেবারে অসম্ভব। শুয়ের পিছন দিয়ে উট ঢোকা যেভাবে মানে বাস্তবতা আছে যদি থাকে, তাও এখন আওয়ামী লীগের 5 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে রিহ্যাবিলেট হওয়ার সম্ভাবনা তার চেয়েও কঠিন। 3 নম্বর হলো যে শেখ হাসিনা আসবে, ঢুকে পড়বে, আবার প্রধানমন্ত্রী হবে, অথবা তিনি এখন প্রধানমন্ত্রী আছেন, এটারও মানে কোনো শতাংশ নয়, মানে অযুতাংশ নয়, কোটি ভাগের 1 ভাগের কোনো সম্ভাবনা নাই। আপনি গত 100 বছরে এরকম কোনো ঘটনা দেখাতে পারবেন না সারা দুনিয়ার কোথাও, আমি দেখিনি। তো কাজেই যখন 3টা অবাস্তব বিষয়, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো, ক্ষমতা গ্রহণ, শেখ হাসিনায় ফিরে আসা, ক্ষমতা গ্রহণ, তো অবাস্তব বিষয়গুলোকে যখন কেউ সামনে আনে ইট মিনস এখানে একটা ম্যাজিক কিছু একটা হচ্ছে, কালো জাদু হচ্ছে, এর পর্দার আড়ালে অন্য কিছু খেলাধুলা হচ্ছে। যেমন আপনার সামনে একটা মূর্তি দাঁড়া করানো হলো, বলা হলো এটা একটা রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এটা একটা ফোমের মূর্তি, আপনি জানেন যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার না। এখন এই একটা ফোমের মূর্তি দেখিয়ে আপনাকে ভয় দেখানো হলো, পিছনে দেখা গেল 10-12টা গোকরা সাপ ওটার মধ্যে আপনাকে সবল দেওয়ার জন্য বসে আছে। তাহলে এখন এই যে আওয়ামী লীগের যে জুজুর ভয়, এই জুজুর ভয়টার যে পরিণতিটা, এটা কিন্তু আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি, আমরা কিন্তু সেই 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরই বলেছিলাম যে বাংলাদেশে একটা যাকে বলা হয় আরেকটা 1-11
আরেকটা বিরাজনীতিকরণ এবং যারা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি রয়েছে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সেই গণতান্ত্রিক শক্তিগুলোর পতন ঘটতে যাচ্ছে। এটা কিন্তু আমরা 1 বছর আগে বলছি। এখনকার বাস্তবতায় যে জিনিসগুলো আপনি চিন্তা করেন সেটা হলো যে আওয়ামী লীগকে সামনে নিয়ে মূলত বিএনপিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের মধ্যে বিএনপি আলটিমেটলি ফাঁদে পড়ে গেছে। 4 থেকে 5টি একেবারে যাকে বলা হয় বড় বড় ফাঁদ। যেমন দেখেন বিএনপি হঠাৎ করে একেবারে জিদ ধরলো যে 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং এর মধ্যে নির্বাচন না হলে একেবারে সরকারকে উল্টে ফেলে দেওয়া হবে। তারপরে বিএনপি জিদ ধরলো যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটা লাগবেই এবং এটা আমরা যেভাবে বলবো ওভাবে সরকার দিতে বাধ্য হবে। তো এরকম বিএনপি এ যাবৎকালে যে কটা জিদ ধরেছে এই জিদগুলো আসলে বিএনপির দরকার ছিল না এবং প্রত্যেকটা জিদই তারা পরাজিত হয়েছে। এখন এই যে তারা ডেডলাইনটা ডিসেম্বরে দিয়ে আবার তারা ফেব্রুয়ারি মাসের একটা মোটামুটি যদি কিন্তু বাট এরকম একটা আশ্বাসের মধ্যে গিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টাদের সাথে যে বৈঠক ওনার যে বৈঠকটা এই বৈঠকটা বিএনপির যে একটা স্পিড ছিল এই বৈঠক পূর্ববর্তী সময় সেই স্পিডটাকে জিরো করে দিয়েছে। গোপালগঞ্জের ঘটনায় একই অবস্থা। গোপালগঞ্জের ঘটনায় বিএনপি হতবিহ্বল হয়ে পড়েছে। তাদের কি করা উচিত? যেভাবে জুলাই আগস্ট 2024 সনের বিপ্লবের সময় বিএনপি খুব হতবিহ্বল হয়ে পড়েছিল। বিএনপির মধ্যে দুটো গ্রুপ যে এই জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রদেরকে তারা কি সমর্থন দেবে কি দেবে না। যতক্ষণ তারেক রহমান সাহেব দিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দের বিশাল অংশ বলেছেন যে এটা আন্দোলনকে আরও নেতিবাচক করবে, দমনপীড়ন হবে, ছাত্রদের যে স্পিড আছে এটা নষ্ট হবে, প্লাস আমাদের উপর হবে। ফলে আলটিমেটলি যখন বিপ্লবটা হয়ে গেল তখন বিএনপি সম্মিলিতভাবে এটাকে ক্লেম করতে পারলো না যে এটা আমাদেরই ফসল বা আমরা এর সঙ্গে আছি বিপক্ষে আছি এবং সেই জিনিসটা এখনও পর্যন্ত আছে। তো আবার এখন দেখেন ছাত্ররা গোপালগঞ্জে গেল এরকম একটা ঘটনা ঘটলো। এখন বিএনপি সিদ্ধান্ত নিতে পারেনি তারা কি বলবে ছাত্রদেরকে যে তোমাদের ওখানে যাওয়া ঠিক হয়নি, অথবা তারা বলবে ডাইরেক্টলি যে ওখানে গেছে আওয়ামী লীগ 100% ফ্যাসিবাদী আচরণ করেছে, এটা খুব খারাপ, গোপালগঞ্জের নাম একদম আমরা পাল্টে দেবো, 5টা ভাগে বিভক্ত করে দেবো, যেটা জামাতের লোকজন বলছে। কিন্তু এখন তো দুইভাবেই বলছে যে যাওয়াও ঠিক হয়নি, আবার আওয়ামী লীগ যেটা করেছে এটারও নিন্দা। দিস ইজ দ্য প্রবলেম। আপনি ফাঁদে পড়ে গেছেন, অর্থাৎ আপনার পা আটকে আছে একটা কিছুর মধ্যে আর আপনি ডাকতেছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, মানে একদিকে বাধা আছে। তো এই যে যখন মানুষ মানে সর্পিল গতিতে, সাপের গতিকে মানুষ কেন ভয় পায়, কেন সাপের আশা দেখে আপনি বুঝতে পারছেন না যে এটা কোন দিকে যাচ্ছে। এখন বিএনপি হলো কি তাদের আগে বুঝতে হবে যে তারা যে রাজনীতিটা করছে এটা একটা সেকুলার সেমি সেকুলার ধর্মভিত্তিক ইসলামাইজেশনের একটা রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন এই রাজনীতিতে তাদের কে বন্ধু আর কে শত্রু এটা তারা এখন পর্যন্ত অ্যাসার্টেন করতে পারছে না। অ্যাসার্টেন করতে না পারার কারণে তারা সবাইকে বন্ধু মনে করছে, সবাইকে শত্রু মনে করছে। আর ক্ষমতায় যাওয়ার জন্য অনেক দিন যাবত তো আসলে তারা ক্ষমতা ভোগ করেছে আর অনেক দিন ধরে ক্ষমতায় যাকে বলা হয় তারা নেই। এই দুইয়ের মধ্যে হলো কি, ধরেন আপনি 10 বছর আগে পোলাও খেয়েছেন, কোরমা খেয়েছেন, মাখন খেয়েছেন, তো আপনি এতদিন দূরে ছিলেন, দেখেননি, পোলাও কোরমা দেখেননি, কিন্তু এখন চোখের সামনে মনে হচ্ছে এটা আমারই, এই পোলাও কোরমা কালিয়া কুপ্তা সব আমার, কিন্তু চোখের সামনে কেউ খাচ্ছে, তখন আপনার মেজাজটা ভীষণ রকম গরম হচ্ছে, ঘ্রাণ আসছে বেহেশত দোজখের মাঝামাঝি। আপনি জানেন যে কিয়ামতের দিন দুটো গ্রুপ, একটা গ্রুপ জাহান্নামে যাবে আর একটা গ্রুপ হলো জান্নাতে যাবে। কিন্তু যারা জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় থাকবে এদের ভীষণ রকম বিপদ হবে, এত মানসিক অশান্তি। এরা বলবে যে আল্লাহ তুমি বেহেশতে নিলে নাও, নাহলে দোজখে দিয়ে দাও, এই জায়গা আমাদের আর সহ্য হচ্ছে না, পিছনে ভয়। বিএনপি এখন সেই জায়গাটা, সেই বেহেশত দোজখের মাঝামাঝি। যদি একটা মিনিট শুধু শেষ করে, যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার মতো রাগ হয়ে যায়, যে ঘটনা গোপালগঞ্জে মিলিটারি করলো ওইভাবে যদি গোলাগুলি চলে, আবার এতে একটা ভয় আছে। আবার তার সাথে সাথে জামাতের এত লোক এতজন, এই যে কয়েকটা মানে ইয়াং ছেলে তারা জামাতের কিছু সমর্থন নিয়ে, চরমোনার কিছু সমর্থন নিয়ে সারা বাংলাদেশে এরকম দাপট বেড়াচ্ছে, আমরা তো এর চেয়ে বেশি করতে পারি, এটা হলো তাদের বিশ্বাস। তো বিশ্বাস, অবিশ্বাস, লোভ, লালসা, ক্ষমতা পাওয়া না পাওয়ার যে বেদনা, সব মিলিয়ে এখনও পর্যন্ত তারা তাদের গন্তব্য ঠিক করতে পারেনি। জি মঞ্জু ভাই, যেটি রনি ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের ফিরে আসা একেবারেই অসম্ভব এবং কোটি ভাগেরও কোনো ভাগের মধ্যে পড়ে না 5 বছরের মধ্যে, তাহলে আওয়ামী লীগকে কেন বারবার সামনে আনা হচ্ছে বা আওয়ামী লীগকে কেন বারবার প্রাসঙ্গিক করা হচ্ছে? তাহলে কি পর্দার অন্তরালে কোনো কিছু ঘটছে কি না?
এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে বিএনপি আসলে, আপনি তো যদিও একটি দলের নেতা, প্রধান নেতা, তারপরেও বলি যে বিএনপি কি আসলে কে শত্রু কে বন্ধু এটিকে চিনতে পারছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আফজাল। আর অনিবার্যের শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাই। প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে কিসের ফাঁদ, আমি একটু ফিলোসফিক্যালি জবাবটা দিতে চাই। জি। আমি যেটা মনে করি যে এটা একটা অতিপ্রাপ্তির ফাঁদ আর কি। হ্যাঁ, আমাদের একটা কথা আছে না, কাউকে আপনি দিয়েও খুশি করা, আবার নিয়েও তাকে পরীক্ষা করা, একটা বলে না, দিয়ে পরীক্ষা করা অথবা নিয়ে পরীক্ষা করা। এতদিন আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো ছিল, তাদের হারিয়ে তারা একটা পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাদের রাজনৈতিক অধিকার, জেল, জুলুম, গুম, খুন, তাদের ব্যবসা, সব কিছুকে হারিয়ে একটা পরীক্ষা তাদের উপর গিয়েছিল, তাদের দলটা ভেঙে যায় কিনা, তাদের দল ছেড়ে লোকেরা চলে যায় কিনা। এই পরীক্ষায় তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। এখন যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে তারা অধিক প্রাপ্তি। আপনি যদি দেখেন যে বিএনপি হয়তো কল্পনাও করে নাই যে বেগম জিয়া আবার মুক্ত হয়ে যাবেন, তারেক রহমানের মামলা সব প্রত্যাহার হয়ে যাবে, সব নেতারা জেল থেকে বেরিয়ে আসবে। জামাত ইসলামী তো আরও বেশি, তার দলের নিবন্ধন, তার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে, তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে, জেলের ফাঁসির থেকে ফিরে তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার এই যে একটা প্রাপ্তি। এর বাইরে যদি আপনি এনসিপির কথাই ভাবেন, যে যারা ছাত্র নেতা ছিলেন তারা একটা আন্দোলনে ছিলেন, কোটা আন্দোলন, সেখান থেকে পুরো দেশ, মানে এই যে প্রাপ্তির একটা বিশাল জায়গা, এইটা হচ্ছে এখন আমি মনে করি এটা একটা ফাঁদ। যে এই ফাঁদে বা এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি কিনা। এবং দেখবেন যে কথার ভারসাম্যহীনতা, কথাগুলো তো নতুন না। বিএনপিকে যে চাঁদাবাজ বলা হচ্ছে, জামাতকে যে রাজাকার বলা হচ্ছে, এবং বাচ্চাদেরকে যে আমরা মানে বাচ্চা বাচ্চা বলতেছি বারবার, যে ওরা ছোট মানুষ, সেটা শিশু, এগুলো তো নতুন কিছু না। তো শিশুরা তো যখন ঢাকা ব্লকেট দিয়েছিল, যখন তারা ঢাকার শাটডাউন দিয়েছিল, তখন তারা শিশুই তো ছিল। তো শিশুদের ডাকে তখন ব্লকেট পালন করেছিলেন কেন? যখন তারা ডাক দিয়েছিল সবাই ঢাকা আসেন, তখন তো আমরা তাদেরকে জিজ্ঞেস করি নাই। প্রশ্ন, বিএনপি চাঁদাবাজ, বিএনপি দখলদার, জামাতের কি এটা আগে খেয়াল ছিল না? ছিল তো। তার সত্ত্বেও তো তারা দীর্ঘ সময় তাদের সাথে জোট করেছে। জামাত রাজাকার, বিএনপির কি আগে জানা ছিল না? একসাথেই তো জোট করেছে। তাহলে এখন এই প্রশ্নটা কেন আসছে? এই প্রশ্নটা তো ওই জুলাই আন্দোলনের সময় আসে নাই, জেলখানায় তো একসাথেই ছিল সবাই, একজন আরেকজনের জন্য তো দাবি তুলেছে, এবং একজনের ইমামতিতে নামাজও পড়েছে। এখন কথা হচ্ছে যে রনি ভাইয়েরও অভিজ্ঞতা আছে একসাথে জেলে থাকার ওনাদের সাথে, উনি হয়তো আরও অন্তরঙ্গতা দেখেছেন তাদের। এখন এটা হচ্ছে, আমি যেটা মনে করছি যে ওই প্রাপ্তির জায়গায় এসে তারা টালটা সামলাতে পারছে না। অর্থাৎ ত্যাগের মধ্য দিয়ে যে পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন, 16 বছর 17 বছর ধরে বিএনপি ভাঙে নাই, জামাত শক্তিশালী হয়েছে, বা অন্যান্য দলগুলো তাদের রক্ষা করেছে, এই জায়গাটায় এসেই কিন্তু এখন সমস্যাটা তৈরি হচ্ছে। আমি রনি ভাইয়ের কথা ধরে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা বলি। এখানে কিন্তু মিক্সড অভিজ্ঞতা আছে। 91-তে এরশাদের পতনের পরে কিন্তু 91-তে এরশাদের উত্থান ঘটে গেছে। আপনি দেখেন 91 নির্বাচনে এরশাদ 35টা আসনে জিতেছে। এখন রনি ভাইয়ের কথা যদি আমি কাউন্টার করি, যে আওয়ামী লীগ যদি এবার ইলেকশন করে, ইলেকশন করার যদি আওয়ামী লীগ স্পেস পায়, রনি ভাই বলেন কয়টা সিট পাবে আওয়ামী লীগ? ইলেকশনের সিট পেলে 50-60টা পাবি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে জাতীয় পার্টি পুনর্বাসন করেছে কারা? জাতীয় পার্টি আবার রাজনীতিতে ফিরে আসলো কিভাবে? 5 বছরের ব্যবধানেই তো আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি জামাতের জোট হয়ে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সুতরাং আমি যেটা দেখি, আওয়ামী লীগের উত্থানটা বা আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টা নির্ভর করবে তার কাউন্টার পার্ট পলিটিক্সটা কীভাবে করছে। দেখেন, আপনি গোপালগঞ্জের ঘটনাটায় আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী আচরণ করেছে, একটা দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া, এটা তো আমাদের এখন নাই। আমরা তো এখন দেখছি পাশাপাশি সবাই মিছিল করছে, সবাই সবার গণতান্ত্রিক অধিকার ভোগ করছে, কিন্তু সেখান থেকে একটা ব্লাডশেড হয়েছে। যখনই আপনার একটা রক্তাক্ত ঘটনা ঘটবে, তখন মানুষ কিন্তু ওই আগের পুলিশি রক্তাক্ত ঘটনা পরের রক্তাক্ত ঘটনার সাথে মিলাবে। যখনই ওই যে ইট দিয়ে মানুষটা মারার ঘটনাটা আসলো, ওই যে আপনার ইয়াতে এই পুরান ঢাকায় মিডফোর্ডের সামনে, দেখবেন তখন মানুষ কিন্তু অতীত 28 অক্টোবর অতীতের গুলোর সাথে মিলাচ্ছে। তো তখন তো মনে হবে যেন একই রকম তো ঘটনা। অর্থাৎ আওয়ামী লীগ, আমি একটা কথা বলেছিলাম, পত্রিকাগুলোতে লিখেছিল সেটা, আমি বলেছি এমন কোনো ঘটনা ঘটাবেন না যেটা আওয়ামী ফ্যাসিবাদের ঘটনাকে ম্লান করে দেয়। আপনি যখন আওয়ামী ফ্যাসিবাদকে ম্লান করে দিবেন, তখন মানুষ আর ওই জায়গাটাকে, যেমন আমরা এতদিন পর্যন্ত 71-এর নৃশংসতাকে সবচেয়ে বড় নৃশংসতা মনে করেছি, 71-এর গণহত্যাকে আমরা সবচেয়ে জঘন্যতম গণহত্যা হিসেবে ট্রিট করে এসেছি। কিন্তু 24-এর গণহত্যা যখন
ভিডিওগুলো আমাদের সামনে আসছে, তখন আমাদের প্রশ্ন জাগ্রত হচ্ছে যে ৭১-এর গণহত্যার সব ছবি তো আমরা পাই নাই, ভিডিও তো আমরা পাই নাই, বর্ণনায় শুনেছি। কারণ আবু সাঈদের হাত প্রসারিত গুলির বর্ণনা যদি শুনতাম আমাদেরকে কতটুকু টাচ করতো। তো যখন দেখছি ছবি, গুলি করা হচ্ছে সামনে, একটা ছেলে বুকে চাপা দিয়ে পড়ে যাচ্ছে, যখন আমরা দেখছি এপিসি থেকে ওই যে সাহেবুল ইয়ামিন ছেলেটাকে ফেলে দেওয়া হচ্ছে, সে আসাবুল ইয়ামিন ছেলেটাকে লুটে পড়ে যাচ্ছে, যখন আমরা দেখছি আপনার ওই পুলিশ আপনার লাশগুলো পুড়িয়ে দিচ্ছে বা মেরে লাশ তুলছে এই গাড়ির উপরে, এই দৃশ্যগুলো তখন আমাদের কাছে ২৫শে মার্চের পরে ২৪-এর ওই ৩৬ জুলাইটাকে তখন প্রতিস্থাপিত করে। এবং দেখবেন এখন কিন্তু ওই পাকিস্তানি হানাদার, পাকিস্তানি রাজাকারদের চাইতেও আওয়ামী ফ্যাসিবাদের বক্তব্যটা শানিত হয়, বেশি আলোচিত হয়। তো এখন আমি যেটা বলছি যে এই যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এটা একটা রিলেটিভ কোশ্চেন। আওয়ামী লীগ ফিরে আসবে যদি রাজনৈতিক দলগুলো ভুল করে, এবং সেই ভুলটাই করতে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন ৯১-তে বিএনপি জামাত যেটা করেছিল, সেম আপনি যদি ৯১ পরবর্তী পত্রিকা দেখেন, জামাতকে বিএনপি কি বলে গালি দিয়েছে, বিএনপি জামাতকে কি বলে গালি দিয়েছে, আপনার কাছে মনে হবে এটা আপনি ২৪টাই দেখছেন। জি, আপনি এই জায়গাটায় আমরা দেখছি, আমি যেটা ৪টা দলকে আমি আজকে উল্লেখ করে বলেছি, অনুরোধও করেছি, বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই 4টা দলের কথা দেখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি একটা ইন্টারেস্টিং ঘটনা দেখবেন, ২৯শে জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাদের অফিসে গিয়েছিল, ওনাদের একটা মিটিং হয়েছে, এবং মিটিং হওয়ার পর একটা ১০ দফা চুক্তিও স্বাক্ষর হয়েছে, এবং সেই চুক্তির ৭ম দফায় লেখা আছে কোনো দল কাউকে হেয় করে কোনো কথা বলবে না। দেখছেন কয় মাস গেল, এর মধ্যে বিএনপি তাদের দলকে উল্লেখ করে বলেছে ওরা একটা চরের দল, আর ইয়া কি করলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলল যে চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে। মানে অর্থাৎ দুজনকে হেয় করে, এমনভাবে হেয় করে কথা বলছে। ঠিক একইভাবে বিএনপি জামাতকে রাজাকার বলছে, জামাত বিএনপিকে আপনার ওই যে ফেসিবাদ বা চাঁদাবাজ বলে অহরহ বলছে। এই জায়গাটায় মূল যে ফাঁদটা বা ভারটা তারা সহ্য করতে পারছে না, সেটা হচ্ছে অতি পাওয়ার, হঠাৎ করে এত পাওয়ার, হঠাৎ করে সব কিছু মুক্ত হয়ে যাওয়ার। যেমন ছেলেরা যেমন দেখেন সালাউদ্দিন সাহেব বললেন যে এনসিপির জন্য দরজা খোলা, মানে এজ ইফ আপনি হলেন বাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, আপনি ভাড়াটি, আপনার জন্য আমার দরজাটা খোলা। একটু কেমন যেন একটা তাচ্ছিল্যের একটা ভাব আছে। ঠিক যেতে না যেতে আবার ছাত্ররা কি বলছে যে আমরা দরজা খুলেছি বলেই তো আপনি ইন্ডিয়া থেকে আসতে পারছেন, নাইলে আসতে পারতেন না। মানে কেউ কাউকে একটি চুলের জন্য ছাড় দিচ্ছে না। মঞ্জু ভাই আপনার কাছে আবার আসবো। রনি ভাই, যেই প্রসঙ্গটি মঞ্জু ভাই বললেন যে রাজনৈতিক দলগুলো যদি ভুল করে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার বিষয়টি প্রাসঙ্গিক তখন হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে এর আগে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে। আজকে হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ যদি তওবাও করে তাহলে আর ফিরে আসার কোনো সুযোগ দেওয়া হবে না। আরেকটি দিক নিয়ে আলোচনা হচ্ছে যে তাজউদ্দিন আহমেদের পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং এটা নিয়ে আমি দেখলাম যে এবি পার্টির আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই একটা কথা বলেছেন যে এই তাজউদ্দিনের পরিবারও যদি আওয়ামী লীগের হাল ধরে সেটিও মেনে নেওয়া হবে না। আপনার কাছে কি মনে হয় এই বৈঠকটা কি আসলে এগুলো নিয়েই ছিল? না, আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, সোহেল তাজ তো আমার সহকর্মী ছিল, বন্ধু মানুষ, মানে আসলে পলিটিক্যাল না ওই ফ্যামিলিতে। মানে সোহেল তাজ মানে শুধুমাত্র তার বাবার পরিচয়, কিন্তু এই যে নাইস ম্যান, ফ্রেন্ডলি সব কিছু আছে, কিন্তু পলিটিক্যাল না। একটা রাজনৈতিক দল রিভাইভ করবে, এমনকি ফুয়াদের ভিতরে যে যতটুকু যোগ্যতা আছে, পলিটিক্যাল যে যোগ্যতা আছে, সেটা আসলে ওর নেই। ফলে ওখানে আলোচনা করাটাই আসলে ফুয়াদের, আমি মনে করি যে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি, মানে ওকে টেনে আনা এটা অসম্ভব একটা বিষয়। পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, সেটা উত্তরাধিকার সূত্রে হয় না, নিজস্ব যোগ্যতা লাগে। তো ওটা সম্ভবই না। দ্বিতীয় যে বিষয়টা হলো ১৯৯১ সনে যে ঘটনাটা ঘটেছিল জাতীয় পার্টির জন্য, আওয়ামী লীগের জন্য এই ২০২৪ সন বা ২৫ সনের প্রেক্ষাপটটা ভিন্ন। সেটা হলো তখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। ২ নম্বর হলো যে ওখানে কোনো ব্লাডশেড হয়নি যখন ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে। থার্ড হলো যে তিনি তার এলাকাতে উত্তরবঙ্গে ভীষণ রকম জনপ্রিয় ছিলেন। আর ফোর্থ হলো ক্ষমতায় আসার সাথে সাথেই এমন কিছু মানে কাণ্ড কারখানা এরশাদ সাহেবের সাথে করা হয়েছে, যেমন তাকে গ্রেপ্তার করা বা যা কিছু করা, ওই সময়টাতে কিন্তু উত্তরবঙ্গে ভীষণ রকম একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছিল। ফলে ইলেকশনে সেইভাবে
তারা যে ভালো করেছিল ওটা যথেষ্ট কারণ ছিল, কিন্তু এবারের মূল ব্যাপারটা হলো আওয়ামী লীগের যদি প্রথম সারির প্রথম টায়ার যেটা বলা হয় স্তরের নেতা ধরেন, দ্বিতীয় স্তরের নেতা ধরেন, তৃতীয় স্তরের নেতা ধরেন, একেবারে যুব লীগের নেতা পর্যন্ত এই বাংলায় কোনো প্রিয় মুখ নেই, সবাই পলাতক। প্রথম দ্বিতীয় তৃতীয় সারির নেতাগুলো সবাই পলাতক এবং তারা রাতারাতি বাংলাদেশে আসবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে একেবারে গ্রিন সিগন্যালও দেন। কলকাতা থেকে টিকিট কেটে এসে নমিনেশন সাবমিট করে নির্বাচনী এলাকায় যাবে, এরকম সাহস আমি আসলে কারোর মধ্যে দেখিনি এখনো পর্যন্ত, বরং অবস্থা উল্টো হয়ে যাবে। আমরা তো তিনজনই তো আছি, ছোটোকালে বাচ্চাদের দেখবেন না সুন্নতে খতনা করতে গেলে সে তখন খুব কান্নাকাটি করে যে আল্লাহ আমি কেন ছেলে হইলাম, আমি যাব না, আমি মেয়ে হইতাম যদি, এরকম কথাবার্তা। তো এখন আওয়ামী লীগের ধরেন সবচেয়ে বড় যে নেতা, তাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ফোন করেন যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি পুরো সেনাবাহিনীর একটা রেজিমেন্ট থাকবে, আপনি আসবেন, ওখান থেকে ওবায়দুল কাদের চিন্তা করেন আপনি নোয়াখালীতে গিয়ে একটা ভাষণ দিয়ে আবার কলকাতা চলে যাবেন, বিশ্বাস করেন কলকাতাতে সে যে কান্নাকাটি শুরু করবে, গড়াগড়ি কান্নাকাটি শুরু করবে, ওই যে সুন্নতে খতনার মতো অবস্থা হবে। এটা আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। তাহলে কি হবে? তাহলে কি আওয়ামী লীগের রাজনীতি থাকবে না? হ্যাঁ থাকবে। সেটা হলো আগামী 5 বছর 6 বছর পরে এই যে নতুন একটা নেতৃত্ব গড়ে উঠবে, অনেকগুলো নতুন প্রিয় মুখ তৈরি হয়ে যাবে এ সময়ের মধ্যে কথা বলতে বলতে। দেখেন আমাদের এখন তরুণরা যারা কথা বলছে, আমরা তো তাদেরকে 1 বছর 1.5 বছর আগে চিনতাম না, বা চিনলেও তাদেরকে কাউন্ট করতাম না। এখন আওয়ামী লীগের মধ্যে অনেক নেতা আছে, অনেক স্থানীয় নেতা আছে, জাতীয় নেতা আছে, যাদেরকে আমরা চিনি না, কিন্তু সময়ের বিবর্তনে তারা সামনে চলে আসবে। এই গেল একটা। 2 নম্বর হলো যে এই যে মঞ্জু ভাই যেটা বললেন, এই কথাবার্তা বলতে বলতে অনেকে আবার আপনার কথাও বলেন যে আপনিও কি আওয়ামী লীগের দায়িত্ব নিতে? আমি আসলে ওই রনি ভাই কিন্তু একসময় আমাকে বলছিল যে আওয়ামী লীগের দুর্দিন উনি হাল ধরবেন। আমি আগে শুধু একবার বলেছিলাম, কিন্তু এই করোনার পরে যেটা হলো আমার না রাজনৈতিক অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা পুরোটা চলে গেছে। আমি কিন্তু এই যে এখন যারা উপদেষ্টা হলেন বা যে সরকার বিবর্তন হলো, এখানে ম্যাচ মেকিং বলেন, সব কিছু বলেন, এখানে যারা আছে তাদের সবার সাথে যদি আদার দেন এদের বাইরে বিএনপি আওয়ামী লীগের আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে, যার জন্য আমি এদেরও অংশ হতে পারতাম এবং এখনও পারি। তো আবার বিএনপিতে গত সেই 2018 থেকে মঞ্জু সাহেব জানেন আমার যে অবস্থানটা এখনও পর্যন্ত আছে, ফলে বিএনপির যে কোনো বড়ো পদবি আমার জন্য কখনই আগেও সমস্যা ছিল না, এখনও সমস্যা নেই। কিন্তু আমি যেটা বললাম যে আমি কিন্তু এই পট পরিবর্তনের পর আমার শরীর মন ছেড়ে দিয়েছে, আমি বলছি আমি আর ইলেকশনও করব না, রাজনীতি করব না, আমি লেখালেখি করতেছি, টক শোতে আসতেছি, এটা হলো আমার ভবিষ্যতে। আপনার মাধ্যমে আজকে খোলাখুলি বললাম কেন। কারণটা হলো যে সেই 2012-13 সন থেকে আসলে আমি এই আওয়ামী রেজিমের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানাচ্ছি। তো প্রতিবাদ জানাতে মানে এমন অবস্থা হয়ে গেছে বলার মতো, যখন শেখ হাসিনার পতন হয়েছে পুরা শরীরের মধ্যে আমার একটা অলসতা চলে আসছে, একদম ছেড়ে দিছে। তো এটা আর যেতে ইচ্ছা করছে না, আর জাগবে না। দ্বিতীয় যে জিনিসটা হলো যে আমি রাজনীতি কেন করবো, একটা সূত্র আমার কাছে আছে, বলবো এটা। আমি কেন রাজনীতি করব? রাজনীতি করার জন্য ধরেন একটা মন্ত্রী হব, এমপি হব, তো আমি তো মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এই পদগুলো দেখে আসছি একদম কাছাকাছি। তা আপনি আজ যদি শেখ হাসিনাকে চিন্তা করেন, ওবায়দুল কাদের সাহেবকে চিন্তা করেন, তারপর শেষে জনাব তারেক রহমান সাহেবকে চিন্তা করেন, বেগম জিয়াকে চিন্তা করেন, এখন তাদের জীবনের যে জটিলতাগুলো আছে, এই মুহূর্তে জটিলতা আছে, যদি অপশন দেওয়া হয় যে আপনি কি গোলাম মোল্লা রানী হতে চান না এটা হতে চান, তারা কিন্তু গোলাম মোল্লা রানী হতে চাবে, বিকজ আই এম লিডিং এ ভেরি পিসফুল লাইফ, এ ভেরি সাউন্ড লাইফ। কিন্তু আপনি চিন্তা করেন যে জনাব তারেক রহমান, তার বাবার যে নির্মম মৃত্যু, এটা কি তিনি কখনো ভুলতে পারবেন বলেন? আমার বাবা তো এইভাবে মারা যাননি। আবার ধরেন শেখ হাসিনার কথা চিন্তা করেন, 75 15 আগস্টে তার জীবনে যে ঘটনা ঘটছে, আমাকে যদি বলা হয় কিয়ামত সারা পৃথিবীর বাসায় দেওয়া হবে, তোমার বাবা মা ভাই বোনকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে, আমি তো কখনোই কাজ যাব না। এই অভিজ্ঞতা তার সাথে সাথে এই যে মানে শেখ হাসিনার পতনের পরে 7 বারের এমপি, 8 বারের এমপি, মন্ত্রী, এই তাদের উপরে যে জুলুম, অত্যাচার, মামলা, মোকদ্দমা, এই যে জেলখানাতে যা কিছু হচ্ছে, এইগুলো দেখার পর আবার মন্ত্রী এমপি হওয়ার মতো মানে আমার ওই পর্যায়ে নির্বুদ্ধিতে এখনও নামে নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন যেখানে আছি সেখানে। ফলে যারা বলছে গোলাম মোল্লা রনি আগামীতে আওয়ামী লীগের হাত হতে পারে, হ্যাঁ অবশ্যই। আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম, এটা সম্ভবত 21-22 সনে, 2021-22 সনে একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আগামীতে যদি দুটো অপশন আসে, যে বিএনপির মন্ত্রী ভার্সেস আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের বিপদের সময়, আমি
ওটাই বেছে নেবো, মানে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি পদ বেছে নেবো, এটা আমি বলেছিলাম। কিন্তু ওটা হলো 21 সনে, কিন্তু 25 সনে এসে 24 সনে এসে যে পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূরের কথা, আপনি যদি বলা হন যে তোমার গায়ের সঙ্গে সরেয়া লাগাই দেওয়া হবে, ওই আমার অবস্থা এর আগে আমি যেটা বললাম না, ওবায়দুল কাদেরের মুসলমানি দেওয়ার সময় যেভাবে কান্নাকাটি করে, আপনি দেখবেন আমার অবস্থা ওইরকমভাবে আমি কান্নাকাটি করতেছি আর দৌড়াচ্ছি, টেরিবল অবস্থা। এই হলো রাজনীতির বাস্তব অবস্থা। মঞ্জু ভাই, এই সাম্প্রতিক সময়ে কি এমন ঘটলো যে বিএনপি নির্বাচন নিয়ে আবারও সন্দেহ, সংশয়, অনিশ্চয়তার কথা বলছেন? হ্যাঁ, কিছু তো ঘটেছে, সেটা বলছি। কিন্তু রনিভাইয়ের জন্য আমার একটা মানে আমার কাছে মনে হয় আর কি, যে উনি তো ধানের শীষ থেকেও ইলেকশন করেছেন, নৌকা থেকেও করেছেন। এখন একটা হতে পারে, মানে রনি ভাই কিন্তু মত বদলান প্রচুর আর কি, না বলেছেন বদলাই না কখনো। একটা হতে পারে যে যদি দাড়িপাল্লা অথবা হাত পা খায়, এই দুটার একটাতে যদি ওনাকে নমিনেশন দেওয়া হয়, তাহলে হয়তো উনি আবার ইন্সপায়ার হতে পারেন ইলেকশনের জন্য। আপনার মানে আমি ছোট মুখে বড় কথা হয়ে যায়, এই প্রস্তাবটা দেওয়ার মতো অবস্থা জামাতের আমির বা ওই যাকে বলে ইসলামী স্বাধীনতা আমিরের এখন ওই পর্যায়ে তারা যায়নি যে তারা সাহস করে বলবে গোলাম মোল্লা রনিকে আপনি আমাদের দলে আসেন। আই এম নট দ্যাট পজিশন। আচ্ছা, এখন এই যে যেটা আফজাল আপনি জিজ্ঞেস করলেন, যে যে ঘটনাটা যেটা ঘটেছে বা যেটা আমরা আশঙ্কা করছিলাম, দেখেন এই যে এত উত্তেজনা, এই যে এত কাদা ছড়াছড়ি, এটা কি নিয়ে হচ্ছে? অনেক হয়তো বলবেন যে সংস্কার বা অন্যান্য বিষয়ে মত ভিন্নতা নানা কারণে হচ্ছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এর অন্তরালে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নেক্সট ইলেকশন। ইলেকশনে কার কি পজিশন থাকবে সেটা নিয়ে কিন্তু এখন উত্তেজনাটা বেশি, অর্থাৎ আগামী সরকার কে আসবে। এই জন্য দেখবেন যে বিএনপির অপোজিটে কিন্তু একটা পরোক্ষভাবে একটা অ্যালায়েন্স কিন্তু তৈরি হচ্ছে। আমরা যখন আপনার ইয়েতে যাচ্ছি, ঐকমত্য কমিশনে যখন বসছি, তখন কিন্তু মানে বিএনপি বারবার বলছে আমরাই নাকি একা ছাড় দিব নাকি, তাই না? আমি কিন্তু প্রশ্ন করেছি যে আপনাকে এরকম মনে করছেন কেন যে আপনি ছাড় দিবেন? মানে পরোক্ষভাবে মনে হচ্ছে যে বিএনপি হচ্ছে সরকারি দল, আর আপনি যদি ওই ঐকমত্য কমিশনের ডিসকাশনগুলো দেখেন, দেখবেন যে বাকিরা মনে হয় সবাই বা অধিকাংশ দল হচ্ছে বিরোধী দল। তো উত্তেজনাটা ঘটছে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে, এবং নির্বাচন যখন সামনে চলে আসবে, এই যে আপনি দেখবেন বড় বড় সমাবেশ করা, বড় বড় মিছিল করা, শোডাউন করা, ইতিমধ্যে কিন্তু আমরা দুইটা জায়গায় দেখেছি দুটো দলের পাশাপাশি খুব উত্তেজনাপূর্ণ স্লোগান দিয়ে মিছিল হয়েছে। এখনো কোনো ধরনের মারামারি লাগে নাই। যখন মারামারি লাগবে তখন কি হবে? আপনি দেখেন গোপালগঞ্জে এরকম আশঙ্কা কি আছে? না, গোপালগঞ্জে কি হয়েছে? গোপালগঞ্জে আওয়ামী লীগ ভার্সেস এনসিপি প্রাথমিকভাবে ধরে নিলাম মারামারি হয়েছে। সেই মারামারিতে পুলিশ পাঠাতে হয়েছে, ট্যাঙ্ক মানে ওই এপিসি পাঠাতে হয়েছে, সেনাবাহিনী পাঠাতে হয়েছে, এবং আমরা একটা জায়গায় দেখলাম যে আপনার উপদেষ্টারা বসে মানে বিগ স্ক্রিনে ওনারা মনিটর করছেন কোথায় কি ঘটছে। বারাক ওবামার মতো। হ্যাঁ, কালকে যদি বিএনপি জামাতের মারামারি হয়, এটা কি করবেন ওনারা? ওখানে ওনারা এপিসি পাঠাবেন, আর্মি দিয়ে গুলি করবেন? কে কাকে গুলি করবে? এপিসি টায়ার ফেটে যাবে আগেই। কার লোককে কে অ্যারেস্ট করবে? এই প্রশ্নগুলো আছে। ইভেন গোপালগঞ্জে কালকে যে ঘটনা ঘটেছে, এরপরে গোপালগঞ্জের ইলেকশনের ব্যাপারে আপনি কিভাবে কি করবেন? সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড বা সেখানকার রাজনীতিটা কিভাবে যাবে? ইলেকশনের কিন্তু আরও একটা জটিল প্রশ্ন আছে, সেটা হচ্ছে জাতীয় পার্টির এখনো আপনি নিবন্ধন বাতিল করেন নাই, জাতীয় পার্টি এখনো কিন্তু দল হিসাবে আছে। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে মুভ করে, সে যদি নমিনেশন দেয়, আওয়ামী লীগের কিছু লোক যদি জাতীয় পার্টির মানে সিট নিয়ে বা তার মার্কা নিয়ে ইলেকশনে যায়, তখন সেখানে তাদেরকে কিভাবে আপনি ফেস করবেন? যেখানে যার বিজয়ের সম্ভাবনা দেখা যাবে, প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে, তখন তাকে বলা হবে যে সে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদের সে অংশীদার। এই প্রশ্নগুলো তো আসবে তখন। এই সমস্ত জায়গা যখন মানে ক্ল্যাশ জড়াবে, যখন মারামারি পর্যায়ে যাবে, তখন প্রশাসন কিভাবে সেটা ট্যাকেল করবে? আমরা কিন্তু গোপালগঞ্জে দেখলাম পুলিশ কিন্তু ফেল করে গেছে। যখন ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে বোমা মেরে আপনার এনসিপির সমাবেশে হামলা করলো, পুলিশ কিন্তু কোনো আপনার সিকিউরিটি এনশিওর করতে পারে নাই, এবং পুলিশ কিন্তু সরে গেছে সেখান থেকে। এই ধরনের অভিযোগও পাওয়া গেছে। তারও আগে কথা হচ্ছে, এক সপ্তাহ আগ থেকে আপনারা মিডিয়ার লোকেরা সবাই বলছেন যে গোপালগঞ্জে উত্তেজনা, গোপালগঞ্জে, এখন আপনারা সবাই তো পাঠিয়েছেন, টিম পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? সেখানে একটা ঝামেলা হওয়ার আশঙ্কা আছে বলেই তো। তাহলে এত অ্যালার্মিং ইনফরমেশান থাকার পরও যারা আগে কোনো অবস্থান নিতে পারলো না, তারা পরে এসে একটা ঘটনা ঘটলো, ব্লাডশেড ঘটলো, দৃশ্য তো একই রকমই। আর্মি যখন গুলি করছে, যখন রক্ত পড়ছে রাস্তায়,
সে তো কোনো একটা মায়েরই তো সন্তান, তাই না? আজকে তো আমি পত্রিকায় দেখলাম যে 4 জনই বলা হচ্ছে যে তারা কোনো দলই করে না, রাজনীতি করে না। এনিওয়ে, প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো আপনি যেটা বললেন, কি এমন ঘটলো বিএনপি শঙ্কিত? বিএনপি অনেক কারণেই বিএনপির শঙ্কা, এবং সেই শঙ্কাটার ব্যাপারে আমরা বারবার বলেছি। দেখেন, কেউ কিন্তু বলে নাই যে নির্বাচন পিছাতে হবে, কেউ কিন্তু বলে নাই যে নির্বাচন আমরা চাই না। নির্বাচন সবাই চায়, কিন্তু কেউ হয়তো গণভোট চায়, কেউ হয়তো স্থানীয় নির্বাচন চায়, ইভেন কেউ তো ডাকসু নির্বাচনও চায়। কিন্তু বিএনপি তো ডাকসু নির্বাচন চায় না, বিএনপি তো স্থানীয় নির্বাচন চায় না, বিএনপি তো আপনার এই গণভোট চায় না বা গণপরিষদ চায় না। বিএনপি চায় জাতীয় ভোট, জাতীয় নির্বাচন। এখন আপনি যখন ভোট চাইবেন, আপনি সবটাই তো চাইবেন, তাই না? সবটা চাইতে আপনার অসুবিধা কোথায়? আপনার যদি জনসমর্থন থাকে, আপনি ডাকসুতে জনসমর্থন থাকবে, রাকসুতে থাকবে, চাকসুতে থাকবে, সব জায়গায় আপনি ফেস করবেন। তো এই জায়গাটাই একটা বিগ কোশ্চেন, যে যে যার সুবিধা মতো যেটা চাচ্ছে। এখন অন্যদেরও কথা আমি যদি ধরি, যেমন আমরা যেহেতু মাঝামাঝি আছি, আমরা সবার সাথে এই ডায়লগগুলো করি। আমরা বলি যে জাতীয় নির্বাচন আগে হলে যারা আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন, আপনাদের অসুবিধা কি? তো এখন কথা হচ্ছে সকলেরই যার যেখান দিয়ে সুবিধা, যে যেখান থেকে মনে করছে তার সুবিধা পাবে সেটাই তো করবে। এখন আপনিও আপনার সুবিধা চাইবেন, আমিও আমার সুবিধা চাইবো, উনি ওনার সুবিধা চাইবে। তাহলে সমাধানটা কিভাবে হবে? সমাধানটা হতে হবে একটা নেগোসিয়েশন, সমাধানটা হতে হবে একটা সমঝোতার ভিত্তিতে, যে বাবা আপনি আপনার সুবিধা সবটা নিয়েন না, আমিও আমার সব সুবিধাটা নেব না, উনি ওনার সব সুবিধাটা নেবে না, সবার সুবিধা অসুবিধাকে মিলিয়েই তো আমাদেরকে এটা করতে হবে। এই জন্য আমরা যেটা মনে করছি যে বিএনপি নির্বাচন নিয়ে যত আশঙ্কা প্রকাশ করছে, সেটা না করে বিএনপি যদি একটা জিনিস এশিওর করতে পারে, সেটা সবচেয়ে ভালো। সেটা হচ্ছে সে যদি গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করতে পারে, যে বিএনপি যদি এটা নিশ্চিত করে যে কোথাও কারো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, সবাই যার যার মতো নির্বাচনী প্রচারণা চালাবেন, কারো বিরুদ্ধে কেউ কোনো স্লোগান দিবেন না। যেমন আমি যেটা বলি যে সব রাজনৈতিক দল, যেটা ওই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিএনপির মধ্যে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, সেরকম একটা চুক্তি হলেই তো হয়ে যায় যে আমরা কাউকে হেয় করে কথা বলবো না, আমরা কারো প্রতি মানে আমরা যুক্তি তর্ক দিব, আপনার বিরোধিতা আমি করব, কিন্তু আপনার নেতাকে যদি আমি হেয় করে কথা বলি, মানে অশোভন কোনো আচরণ, আমি যদি ধরেন আমি যদি রনি ভাইকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলি, তো রনি ভাই আমাকে কেন ব্যক্তিগতভাবে আঘাত করবেন না? এটা তো ওনার যুক্তি। ওনাকে আঘাত করতে আমার খুব মজা লাগে, কিন্তু উনি যখন আমার চরিত্র নিয়ে আমাকে তো গালি দেওয়ার ওনার কাছে 2-4টা গালি আছে না? রনি ভাইকে গালি দেওয়ার আমার কাছে 2-4টা গালি আছে, কোনো লাভ নাই তো। তো সুতরাং আপনি যখন তারেক রহমানকে গালি দিবেন, তখন আপনার নেতাকেও আরেকজন গালি দিবে। কোরআন শরীফে কিন্তু একটা আয়াত আছে সূরা আনামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে তোমরা ইয়াদেরকে, প্রভুদেরকে গালি দিও না, মানে ওই মূর্তিদেরকে গালি দিও না। কাদেরকে বলছেন? মুসলমানদেরকে বলছেন। কারণ তোমরা যদি ওদেরকে গালি দাও, তাহলে ওরা আমাদের আল্লাহকেও গালি দিবে, তখন কিন্তু তোমাদের কাছে এটা কি লাগবে? খারাপ লাগবে। এই জায়গাটায় যদি একটা রাজনৈতিক সমঝোতায় আসা যায়, নির্বাচনের জন্য থ্রেট হিসাবে আমি দেখি রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা। জি, রনি ভাই, যে কথাগুলো মঞ্জু ভাই বললেন, যে গোপালগঞ্জের ঘটনাকে ইস্যু করে যে এনসিপির ওপর আওয়ামী লীগের, ছাত্রলীগের হামলা হয়েছে, সেনাবাহিনী পাঠাতে হয়েছে, এপিসি পাঠানো হয়েছে, এখন যদি বিএনপি জামাত এখন যে অবস্থায় আছে, ভবিষ্যতে যদি কোনো সংঘাতের ঘটনা ঘটে, সহিংসতার ঘটনা ঘটে, তখন সরকারের ভূমিকাটা আসলে কি থাকবে সেটি আসলে বলা যাচ্ছে না। আজকে মির্জা আব্বাস একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে আজকে এই সরকারকে বলতে চাই, দয়া করে পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। দেশের একটি দলকে আপনি কোলে বসিয়ে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন পাশে। এখানে কি রাজনীতির কথা বাদ দিয়ে আমরা একেবারে খোলামেলা কথা বলি। জি, বাংলাদেশের পুরো রাজনীতিটা মূলত একদিকে বিএনপি, অন্যদিকে জামাত এবং ইসলামপন্থী দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ছোট ছোট যে দলগুলো বিভিন্ন সময়টিতে যারা বিএনপির সঙ্গে থাকতো, আওয়ামী লীগের সঙ্গে থাকতো, জামাতের সঙ্গে থাকতো, এখন তাদের একটা বিরাট অংশ জামাত নিয়ে এসছে। বিএনপি মাঠে কার্যত একা, হাতে গোনা 2-4টা ছোট ছোট দল আছে, এরাও আলটিমেটলি 2-3 মাস পর যদি এইভাবে থাকে, তারা থাকবে না, তারা জামাতের সাথে চলে আসবে। পরিস্থিতিটা হলো এটা, রিয়েলিটিটা বিএনপি লোকজন বুঝতে পেরেছে। ফলে সংঘাতটা অনিবার্য। বিএনপি এবং জামাতের যে সংঘাত, রাজপথের সংঘাত, এটা একেবারে অনিবার্য। এই গেল এক। 2 নম্বরে হলো যে আমাদের 1991 সন থেকে আজ অবধি 35 থেকে 36 বছর দুটো রাজনৈতিক দল তারা মনে করছে ঠিক আমেরিকার মতো বা ইংল্যান্ডের মতো যে এই পুরো বাংলাদেশটাই তাদের, নয় বিএনপি নয় আওয়ামী লীগ।
বাকি যে রাজনৈতিক দলগুলো তারা অক্সিলারি ফোর্স হিসেবে বা সাহায্যকারী শক্তি হিসেবে তাদের তাবেদার হিসেবে থাকবে। তারা হাসতে বললে হাসবে, কাঁদলে বললে কাঁদবে। এটা হলো একটা স্বাভাবিক। তো এই যে ৩৫ বছরের যে মন মানসিকতা, এই মন মানসিকতার পর এই ২০২৫ সনে প্রথম এই মানসিকতার উপর আঘাতটা আসছে যে একদল তো গেছে চলে, এখন শুধু মাঠে আছে বিএনপি। তো বিএনপি মানে ইউ আর নট দ্য লর্ড, তোমরা লর্ড নও বা তোমরা আমাদের কথা শুনতে হবে। তো এই প্রথম রাজনৈতিক দলগুলো দাঁড়িয়েছে, এই গেল এক। ২ নম্বর হলো যে আরেকটা আপনি চিন্তা করেন যে একেবারে খোলামেলাই বলি, আপনি ধরেন এই যে আমরা তালেবান বলি, তালেবান কি ছাত্র, ছাত্র। তো এখন মোল্লা ওমর একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। আমাদের যদি মোল্লা ওমরের সামাজিক অবস্থান ধরেন তাহলে আমাদের চরমোনাই শায়েখে চরমোনাই যে পীর সাহেব, তিনি অনেক অনেক ঊর্ধ্ব স্তরে মোল্লা ওমরের তুলনায়। কিংবা শিক্ষক হিসেবে যদি আসিফ নজরুলকে ধরেন তাহলে মোল্লা ওমরের বাবা, আব্বা এর হবে আর কি। এখন এইরকম মাদ্রাসার ছাত্রদেরকে, তালেবানদেরকে সংগঠিত করে একজন মোল্লা ওমরের নেতৃত্বে ওখানে রাশিয়ান বাহিনীকে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে কারা? আমেরিকা। তো সেখানে আপনি যদি ধরেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এত বিশ্ববিখ্যাত একজন মানুষ, সমাজ, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা আছে, এবং এই যে ছাত্ররা যাদেরকে তাচ্ছিল্য করছি, ছাত্র বলে, শিশু বলে, আপনি যদি আফগানিস্তানের তালেবান ছাত্রদের চিন্তা করেন সেই তুলনায় এরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এক একজনে। তো এর পিছনে যে আমেরিকার যে শক্তিটি আছে, সেই শক্তিটি নিয়ে যে পোলারাইজেশন হচ্ছে, আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন ওইটার ওজন করতে পারেননি। ওজন করতে না পারার কারণে আগামী দিনে ইন্দো মার্কিন সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, এই টোটাল সম্পর্কের সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতি, এবং স্থানীয় রাজনীতির সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এদের যা কিছু আছে এইগুলোর যদি সুন্দরভাবে একটা সমীকরণ আমরা না করতে পারি তাহলে নির্বাচনের আশা করা তো সম্ভবই না, বরং একটা অনিবার্য যে সংঘাত এবং সংঘর্ষ। আপনি চিন্তা করেন যে সালাউদ্দিন সাহেব যখন ওনাকে বললেন যে ওনার 2টা দাঁত মোবারক শহীদ হয়ে গেছেন, তো কথাটা কতটা ক্রোধ থেকে। আবার যখন তারেক রহমান সাহেবকে নিয়ে বুয়েটের মতো জায়গাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যে অশ্লীল অশ্রাব্য স্লোগানগুলো হয়েছে, এটা বাংলাদেশে কখনো হয়নি। আবার এটার অ্যাগেনস্টে বিএনপির নেতাকর্মীরা যে সকল স্লোগান দিচ্ছে তাও বাংলাদেশ কখনো হয়নি। ফলে কি হচ্ছে দেখেন, যে কোনো একটা মানে শারীরিক আঘাত করার আগে মানুষ চোপা চালায়, মানে মুখ চালায়, মুখে যত সম্ভব গালাগালি করে। তো এই যে গালাগালিগুলো হচ্ছে, এটা হলো প্রত্যেকটা লোক তার হাতকে শক্তিশালী করছে, বুক ডাউন দিচ্ছে, যে আপনার সঙ্গে কুস্তি লড়ার জন্য, আপনার নাক ফাটানোর জন্য, আপনাকে মার দেওয়ার জন্য তারা রেডি হচ্ছে, এবং সেই জিনিসটা বুঝতে হবে আর কি। দুজনকেই অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।